দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে এবং সেটারই খবর আপনারা নিশ্চয়ই দেখছিলেন, এবং এই সাথে হলফনামায় কোন রাজনীতিবিদ কি জানিয়েছেন সে খবরগুলো আপনাদের সামনে আসছে। সেসব নিয়ে আজকে আমাদের আলোচনা। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, আছেন তাজনুর জাবিন, রাজনীতিবিদ, এবং আছেন জনাব ইলিয়াস খান, সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাব এবং উপদেষ্টা সম্পাদক ডেইলি টাইমস অফ বাংলাদেশ। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই তাজনুর জাবিন আপনার কাছে আসতে চাই। এনসিপির সাথে জামাতের জোট এবং তারপর আপনাদের পদত্যাগে নিয়ে বিস্তারিত আলোচনা বিভিন্ন জায়গায় হচ্ছে এবং আলোচনাটা এখনো থেমেনি। আজকেও কয়েকজনের পদত্যাগের খবর দেখছিলাম। সব মিলিয়ে যে নতুন রাজনীতির বয়ান দিয়ে আসলে এনসিপির যাত্রা শুরু, সেটা আসলে এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে আপনার বিশ্লেষণে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা। আপনি আসার একটু আগেই মাসুদ ভাই আমাকে জিজ্ঞেস করছিলেন যে কি অবস্থা। আসলে আমি যে উত্তরটা মাসুদ ভাইকে দিয়েছি ওই উত্তরটা আমি দেই যে আমরা আসলে যারা এনসিপির ফাউন্ডার মেম্বার ছিলাম, আমাদের জন্য এই সময়টা বা এই জিনিসটা, এই মুহূর্তটা পার করা খুবই হার্ট ব্রেকিং। এটা আমি কখনোই অস্বীকার করব না, কারণ এনসিপি আমাদের কাছে, আমরা যারা ছেড়ে এসেছি, আমি প্রত্যেকটা মানুষকে চিনি এবং এটা এনসিপি প্রত্যেকটা মানুষের কাছে সন্তানের মতো ছিল। এবং আলোচনা সমালোচনা যেটাই হোক, আমরা জানি যে আমরা এই এনসিপিকে ঘিরে আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে আমরা কি স্বপ্ন দেখেছিলাম। সো ওখানে যে হোঁচট খাবো না, এটা এরকম আমরা ভাবি নাই। আমরা জানতাম যে আমরা হোঁচট খাবো, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসবে। সো যখন ওটা বাস্তবে হয়ে যায় তখন এই মুহূর্তটা পার করা। আমি এখন কেমন পরিস্থিতি এটা বলবো না, আমার একটা উপলব্ধি আমি বলতে চাই। আমার গত 8-9 মাসে যে অভিজ্ঞতাটা সবচেয়ে বেশি বারবার আমার হয়েছে বা আমাকে মনে করিয়ে দিয়েছে, আমরা অনেকে এটা নিয়ে ডিসকাসও করেছিলাম, যে আমাদের দেশে, বাংলাদেশে, আমরা আসলে নিজেদেরকে তুলনা করার জন্য একটা দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে এবং রাজনীতিবিদ হিসেবে তুলনা করার জন্য আমাদের সামনে সবসময় উদাহরণ হিসেবে এসেছে কারা কিভাবে ব্যর্থ হয়েছে, কারা কিভাবে সফল হয়েছে বা কারা কিভাবে বড় দল হয়েছে। আমাদের কাছে সবসময় উদাহরণ এসেছে আওয়ামী লীগ এভাবে বড় দল হয়েছে, বিএনপি এভাবে বড় দল হয়েছে, বা জাসদ এসব কারণে হারিয়ে গিয়েছে। সো সব সময় তুলনা বা স্যাক্রিফাইসটা বা রাজনীতির সমীকরণটা ওই বড় দল কিভাবে হয়েছে, ওই তুলনা খালি ওইখানেই ছিল, যেখানে একটা দল তো দেশ থেকে বিতাড়িত হয়েছে এত বড় সংগঠন হওয়ার পরও, এবং আরেকটা দল বিএনপি দীর্ঘদিন ক্ষমতা থেকে বাইরে ছিল। সো আমরা সবসময় ভেবেছি এনসিপি বিপ্লব থেকে জন্ম নেয় এবং একটা অভূতপূর্ব বিপ্লব থেকে জন্ম নেওয়া একটা দল, তাদের ভিশনটা হবে যেটা গত 54 বছরে হয়নি, যে আমরা এমন একটা রাজনীতি করব যে এই যে রাজনীতিটা বাংলাদেশের মানুষ, এই যে বাংলাদেশপন্থী বলি, বাংলাদেশের মানুষকে মুক্ত করবে, বরং বাংলাদেশের রাজনীতিবিদদেরকে মুক্ত করবে না এবং ক্ষমতা কেন্দ্রিক হবে না। আমরা ক্ষমতায় যাব বাংলাদেশের জনগণকে ক্ষমতাশীল করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা বড় হতে চেয়েছি বা আমাদের সমীকরণগুলো সবসময় কেন যেন এসে ওই যেসব এক্সিস্টিং দল আছে তাদের সাথে মিশে গেছে। এবং আপনি যখন ধরুন মনোনয়নের আলোচনা যখন হচ্ছিল তখন জুলাইয়ে খুবই আলোচিত রিকশা চালক সুজনের নাম সামনে এসেছে, জুলাই আহত তাদেরকে সামনে আনার কথা হচ্ছিল। সব মিলিয়ে আসলে এই যে একটা পরিবর্তনের আভাস এনসিপি দিচ্ছিল, সেটা কি আসলে এই পুরো প্রক্রিয়ায় হারিয়ে যাচ্ছে? সেটাই দুঃখের জায়গা, সেটাই হার্টব্রেকিং, যে যখন আমি বললাম এই জায়গাটাতে, কারণ আমরা অনেকগুলো মানুষকে স্বপ্ন দেখিয়েছিলাম। আমরা বলেছিলাম যে একটা সাধারণ পরিবারের ছেলে বা মেয়ে এসে রাজনীতি করতে পারবে, এখানে আপনাকে কোনো লবিং লাগবে না, আপনাকে কোনো ভারী আপনার পরিবার বা সারনেম লাগবে না। সো আমি ওরকম একটা মানুষ, আমি জুলাই থেকে উঠে একদম প্রথম আমি রাজনীতিতে যাই এবং আমি নিজে এই স্বপ্নটা দেখেছিলাম। এখন যে মনোনয়নের কথাটা আসে, আপনি যখন 125 জনকে দেন এবং শেষ মুহূর্তে মনোনয়ন দাখিল যখন পুরো জিনিসটা ওলট পালট হয়ে যায়, যে কক্সবাজারের মানুষকে দিয়ে দেন বান্দরবনে মনোনয়ন, তারপর ময়মনসিংহের মানুষকে এনে দিয়ে দেন খিলগাঁও মনোনয়ন, তাহলে এটাতে কি বোঝা যায়? সে এই 1 মাসে ওই এলাকায়, ওই নির্বাচনী এলাকায় সে তো জাস্ট জিতার জন্য যাচ্ছে, ওই নির্বাচনী এলাকার মানুষের প্রতি কিন্তু তার কোনো দায়বদ্ধতা থাকছে না।
তাহলে এইটা দিয়েই কিন্তু বোঝা যায় যে আমরা পুরনো সিস্টেমে ঢুকে গিয়েছি, এবং এটা কখনোই 20শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বরের মধ্যে হয়নি। এটা আমার দৃঢ় বিশ্বাস যে যেই গণতান্ত্রিক চর্চা বা সিদ্ধান্তের কথা তারা বারবার বলছে, যে সংগঠন গণতান্ত্রিক সিদ্ধান্তের কারণে আমরা এই ডিসিশনটা নিতে বাধ্য হয়েছি বা সবাই এটা নিয়েছে, বা নিরাপত্তার কারণে, এটা কোনোটাই ধোপে টেকে না। কেন টেকে না? প্রথম হচ্ছে গণতান্ত্রিক চর্চা। গণতান্ত্রিক চর্চা যদি থাকতো, তাহলে ওই 125টা মানুষকে যে আপনি মনোনয়ন দিলেন, তারা যে কাজ করা শুরু করে দিল, এবং এটা নিয়ে যে 2000 মানুষ মনোনয়ন কিনলো, মানুষ যে স্বপ্ন দেখলো, এইভাবে আমার মতো একটা অপরিচিত মানুষকেও মানুষ 5 দিনের মধ্যে 8 লাখ টাকা ডোনেশন দিল। এটা কেন দিল? এটা তাজনুবাকে দেয়নি, এটা নতুন স্বপ্ন যারা তারা আমাদের মাধ্যমে দেখেছে তাদেরকে দিয়েছে। তাহলে এগুলো ভঙ্গ হলো। 125 জনকে আমরা ওভারনাইট ডিজোন করলাম, ওভারনাইট, জাস্ট গুটি কয়েককে আমরা সিকিউর করার জন্য। দ্বিতীয় বিষয়, তারা বলছে নিরাপত্তার কথা, যে হাদি মারা যাওয়ার পরে নিরাপত্তা ইস্যু। আপনার মধ্যে যখন সাহস থাকবে, বিপ্লব থাকবে, তখন আপনি কারো জন্য সিকিউরিটি থ্রেট হবেন, পোটেনশিয়ালি থ্রেট হবেন। কিন্তু আপনি যখন আপোষ করে ফেলেন, তখন কে আপনাকে নিরাপত্তায় ঝুঁকিতে ফেলবে? আমি জানি না। এটা হাদি কেন পুরো দেশ হাদির জন্য কাঁদছে, কারণ হাদি সাহস দেখিয়েছিল, হাদির মধ্যে আপোষের কিছুই ছিল না। কিন্তু আপনি যখন আপোষ করে ফেলেন, তখন আর আপনার নিরাপত্তা ঝুঁকি থাকে না, তখন কিন্তু আপনার পরিচয়টা একদম পরিষ্কার হয়ে যায় দেশবাসীর সামনে। এবং খুবই দুর্ভাগ্যজনকভাবে 24-এর পর 25-এই, 26ও আসলো না, 25-এই আমরা এই জিনিসটার সম্মুখীন হলাম। জি, ধন্যবাদ। জনাব মাসুদ কামাল, আপনার কাছে আসতে চাই। হলফনামার প্রসঙ্গে নানান ধরনের তথ্য সামনে যখন আসছে, কারো কারো আয় এতটাই কম সেটা অনেকের মনে প্রশ্ন জাগাচ্ছে। আপনার কি মনে হয়েছে যে তথ্যগুলো আসলে আসছে সেটা আমাদের রাজনীতিবিদদের সম্পর্কে সঠিক তথ্য দেয় বা সঠিক চিত্র দেয়? রাজনীতিবিদদের চরিত্র সম্পর্কে সঠিক চিত্র দেয়, কিন্তু রাজনীতিবিদদের আয় সম্পর্কে সঠিক চিত্র দেয় না। তাদের আয়টা এরকম না। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি আপনাকে, আমি বড় থেকে উদাহরণ দিই। তারেক রহমান সাহেব একটা বড় দলের লিডার, ওনার বাৎসরিক আয় দেখানো হচ্ছে 6 লাখ সামথিং। তার মানে প্রতি মাসে ওনার আয় হলো 52-53 হাজার টাকা। উনি গুলশানে একটা বাসা ওনার জন্য ঠিক করা হয়েছে। ওই বাসার ভাড়া কি এই টাকা দিয়ে হবে? ভাড়াই তো হবে না। তাহলে উনি সংসার চালাবেন কীভাবে? খাবেন কীভাবে? খাবেন কি? ওনার গাড়ির পেট্রোলের খরচ কে দিবে? তাহলে এই আয়টা কেন দেখানো হলো? তাহলে কি হলো? আপনি হিসাবটা দেখেন। তাহলে কি ওনার গাড়ির খরচ অন্য একজন দেয়? তা পার্টি দেয়? যদি পার্টি দেয়, তাহলে পার্টি যখন নাকি ইলেকশন কমিশন নিজের আয় ব্যয়ের হিসাব দেখায়, তখন পার্টিকে এই হিসাবটা দেখায় আমি দলীয় চেয়ারম্যানের জন্য এত টাকা খরচ করি? অথবা পার্টি কি পাবলিকের কাছে ট্রান্সপারেন্ট থাকে যে তোমরা যে আমাকে টাকাটা দিয়েছো, এই টাকাটা আমি এইভাবে খরচ করেছি? থাকে? থাকে না। তাহলে কীভাবে হয়? তাহলে ওনাকে কি দিলে এই বাসাটা কোনো একজন ব্যবসায়ী ধনাঢ্য ব্যক্তি দিয়েছেন? কেন দিয়েছেন? কি পাওয়ার জন্য দিয়েছেন? ওবায়দুল কাদেরের 34 লাখ টাকা দামে ঘড়ি ছিল, ওনাকে নাকি ওনার কেউ উপহার দিয়েছেন। উপহার দিয়েছেন এইটুকু বলেছে, কিন্তু উপহারের বিনিময়ে উনি কী পেয়েছেন তা উনি আর বলেন নাই। তো আমাদের মনে তো সন্দেহ থাকবে, ব্যবসায়ীরা কখনো বিনা লাভে কিছু করে না, কাউকে কিছু দেয় না, তারা ইনভেস্ট করে। তাহলে তাহলে কী দেয় হলো অবস্থাটা? তো এইগুলি কী হয় জানেন, পলিটিক্যাল লিডারদের ব্যাপারে আমার যেটা ধারণা, যেমন আপনার উল্টা দিকে আমি ইয়েটা বলে নিই, একটু শফিকুর রহমান সাহেবের কথা বলে নিই। ওনার 3,60,000 টাকা, মানে প্রতি মাসে ওনার ইনকাম 30,000 টাকা। ওনার মাসিক ইনকাম 30,000 টাকা। ওনার পেশা কি? চিকিৎসক। চিকিৎসা ওনার পেশা। তো চিকিৎসক যদি উনি পেশাগতভাবে চিকিৎসক হন, তো ওনার চেম্বার কই? এগুলো তো প্রশ্ন। আর 30,000 টাকা তো উনি কীভাবে চলেন? ওনারটা হইতে পারে ওনার দল ওইভাবে টাকা দেয়, ওনার দল কিন্তু ওনার দলের যারা রোকন অথবা কর্মী এদের কিন্তু পেমেন্ট করে, তারা ওটা দেয়। কিন্তু এই দলগুলি কীভাবে দেয়? আবার ধরেন আমি আরও কতগুলি কথা বলি আপনাকে, এখন তো 10টা বিষয় উল্লেখ করতে হয়। তো ওখানে পেশার একটা ঘর আছে না, পেশাটা কি? আমি না বেশ র্যান্ডমলি বেশ কয়েকটা হলফনামা আজকে ডাউনলোড করে দেখলাম। তো পেশা, নিজের পেশা দিতে হয়, নিজের পূর্ববর্তী পেশা দিতে হয়, এবং স্ত্রীর পেশা দিতে হয়, স্ত্রী অথবা স্বামী যেই হোক, স্পাউসের পেশা দিতে হয়, এবং তার পূর্ববর্তী পেশা দিতে হয়। কিন্তু কোনো পেশায় আমি পলিটিক্স পেলাম না, রাজনীতিবিদ পেলাম না। সে যে পেশাগতভাবে পলিটিশিয়ান এটা কেউ বলে না। সবার পেশা কি? হয় ডাক্তার, চিকিৎসক, নয় সে আপনার ব্যবসায়ী, নাহলে মৎস্য ব্যবসায়ী, নাহলে কৃষিকাজ করে। যে কৃষিকাজ করে সে লাঙ্গল ধরতে পারবে? আবার অনেকে দেখলাম পরামর্শক,
আমাদের নাহিদ ইসলাম সাহেব উনি হলো পরামর্শক, উনি শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং স্নাতক পাশ করে উনি পরামর্শক হয়েছেন। কিছুদিন আগে কিন্তু এই লোক চাকরির জন্য আন্দোলন করছে, এখন সে পরামর্শক হয়ে গেল, পরামর্শক হয়ে সে 16 লাখ টাকা ইনকাম করা শুরু করে দিল। কি পরামর্শক উনি? ধরুন উনি একসময় উপদেষ্টা ছিলেন, উপদেষ্টা থাকার কারণে ওনার সচিবালয়ে যাওয়া আসা এখন খুব ইজি হয়ে গেছে, এমনকি উনি যমুনাতেও যেতে পারেন। ডক্টর ইউনূস যখন মন খারাপ হয় তখন ওনাকে ডেকে আলাপ ক্লাব করেন, তো উনি একটা যাওয়ার ওনার একটা মোটামুটি অ্যাক্সেস আছে। এখন এই লোক যদি পরামর্শক হয়, যার পরামর্শ দিবে, যার পরামর্শক উনি হবেন, সে তো লালে লাল, এইভাবে গিয়ে টাকা ইনকাম। ভাই বিষয়টা কী রে ভাই? তো পেশা রাজনীতি এটা থাকে না কেন? আমি এনসিপি নিয়ে বলি, বেশি বলতে চাই কিন্তু না, রাজনীতি থেকে তাহলে আয়ের উপায়টা কি হবে যদি কারো পেশা রাজনীতি হয়ে থাকে? সেটা তাদের বলতে হবে, এটা তো আমি বলে দেবো না, আমি তো রাজনীতি করি না। বাট আমি প্রশ্ন করবো, ভাই বুঝান আপনি আমার কেমন করে করলেন আপনি? এনসিপি যখন নাকি প্রথম ক্রাউড ফান্ডিংয়ে গেল, তারা অনলাইনে একটা ওপেন করলো, অনলাইনে বললো, আমি আমাদের টাকা দিয়েছিলাম ভাই 5,000 টাকা। আমি দিয়েছিলাম এই কারণে যে আমি চাইছি যে এরকম একটা সিস্টেম হোক। আমি গরিব মানুষ পাই নাই বেশি, আমার সিস্টেম, আমাকে তো এরকম একটা সিস্টেম হোক যে এরা জনগণের টাকা নিয়ে চলবে, জনগণের টাকা নিয়ে চললে জনগণের কাছে জবাবদিহি করবে, এটা আমি চাইছিলাম। কয়দিন পরে দেখি যে আমি কয়েকদিন পরে দেখতাম যে ভাই এটা কী হলো, পরে জায়গাটা ওপেন হয় না, অনলাইন ওপেনই হয় না। ওপেন না হওয়ার পরে আমি ওদের 2জন লিডারকে বললাম, এমনকি আমি নাহিদ ইসলামকে একজন বলছি, ভাই এটা ওপেন হয় না কেন? ভাই কি দেখতে হবে কী হয়েছে না হয়েছে, দেখতে দেখতে তো জনগণ এমন দেখাই দিছে, এখন তো জনগণ দেখে আর খামোশ হয়, এটা কি দেখলাম, এটা কি দেখলাম। জি, ধন্যবাদ। জনাব ইলিয়াস খান, আপনার কাছে প্রসঙ্গেই আসতে চাই। ধরুন তারেক রহমানের প্রসঙ্গ নিয়ে যেহেতু আলাপ হচ্ছিল, তার আয়ের উৎসের সাথে তার যে চলাফেরা বা সেই দায়িত্ব দল নিচ্ছে কিনা, এই ব্যাপারগুলো কি আসলে কখনো পরিষ্কার হয় বাংলাদেশে, বা রাজনীতিবিদরা বা দলগুলো আসলে সেই পরিমাণ স্বচ্ছতার দিকে এগোয় কিনা? কোনো দল নাই। এই যে হলফনামা যারা দিয়েছেন, আমি যদি ভুল, আমার আশা করি আমার ভুল হবে না, একটি হলফনামাও সঠিক তথ্য দেয়নি কোনো প্রার্থী, একজনও না। যেমন হান্নান মাসুদ ব্যবসায়ী, হান্নান সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, তিনি ব্যবসা শুরু করেন কবে আমরা কিন্তু জানি না। তিনি নাকি পাজারো জিপে চলেন, যে নানা কথা শুনি এরকম। যে বিশেষ করে আরেকটা জিনিস খুব, যেটা মাসুদ ভাই বললেন, যে সবাই খুব কম আয় দেখিয়েছেন। একজন প্রার্থীর আয়ও জীবনযাত্রার সঙ্গে, যেমন ধরুন এখন ঢাকায় একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থাকতে 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ হয় যদি কমও ধরি, কিন্তু অধিকাংশ প্রার্থীর আয় লাখের নিচে আমি দেখলাম। আমি আমার বাচ্চাদের বলতেছিলাম যে এরা কী ইলেকশন করবে, এটা আমার চেয়েও আয় কম। একজন আয় বাৎসরিক দেখলাম 9 লাখ বা 10 লাখ বা 12, তার মানে 1 লাখ টাকাও আয় নাই মাসে। এরা কীভাবে চলবে? এই তো ঢাকা শহর তো এগুলো যাতায়াতই করা যায় না এখন। একজন প্রার্থী তো অনেক যাতায়াত করতে হবে, নানা খরচ আছে, তার অনেক খরচ আছে। মানে সব কিছু একটা মিথ্যাচার দিয়ে ভরা। আমি জানি না আমাদের রাজনীতিতে এই কালচারটি দীর্ঘদিন ধরে গড়ে উঠছে, কিন্তু এটি থেকে আমরা কোনোভাবেই মুক্তি পাই না। খুব আশা করেছিলাম, আমার বোন আছেন, যে এনসিপি অনেক কিছু ঠিক করবে, কিন্তু এনসিপির চিত্র দেখলাম ভিন্ন। এই যে হাসিনার পিয়ন 15.5 বছর 400 কোটি টাকা ইনকাম করেছে। এনসিপির এক নেতার কি বলে এপিএস ছিলেন, পালিয়ে গেছে নাকি শুনেছি, তিনি নাকি 3.5 মাসে কয়েকশো কোটি টাকা ইনকাম করেছে। আর নিশ্চয়ই আপনিও শুনেছেন যে এরকম তো নানা অভিযোগ শুনি। আসলে আমরা হতাশ হতে চাই না, কিন্তু হতাশ হতে হয়। এবার আন্দোলনের পরে আমরা খুব আশাবাদী হয়েছিলাম যে এবার নতুন কিছু হবে। যেমন ধরুন 71-এ যে আমাদের প্রত্যাশা ছিল, স্বাধীনতার পর কিন্তু আমরা পাইনি। তারপর সর্বশেষ যদি 90-এর গণ আন্দোলনে ধরি, আমাদের যে প্রত্যাশা ছিল আমরা কিন্তু পাইনি। বাট এইবার আমাদের একটি আশা জন্ম নিয়েছিল যে এই ছেলেরা নতুন কিছু করবে, কিন্তু সবাই নানা কিছুতে জড়িয়ে গেল। আমরা দেখলাম, সেগুলো আমি স্টুডিওতে বলতে চাই না। সুতরাং শুধু হলফনামায় যদি থাকে, আমি এখনও মনে করি একজন প্রার্থীও সঠিক হলফনামা দেন, একজন না, যত স্বতন্ত্র বলুন। এর পাশাপাশি আরেকটা বিষয় সামনে আসে, সেটা হচ্ছে নির্বাচনের ব্যয়। সেটা যে কমিশনের আইন অনুযায়ী যতটুকু ব্যয় হওয়ার কথা, বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় তার চেয়ে বেশ অনেক গুণ বেশি। মানে আমাদের সিস্টেমটাই হচ্ছে কি বলে, যে আপনি যাতে মিথ্যা তথ্য দিতে বাধ্য থাকেন বা মিথ্যা যেভাবে বলা হয় সেভাবে কাজ না করেন, আমাদের সিস্টেমটাই দাঁড়িয়েছে সেরকম। যেমন একজন এমপি প্রার্থী কত টাকা খরচ করতে পারবে? ভোটার মানে সংখ্যা প্রতি, মানে মাথা প্রতি 10 টাকা, 3 লাখ থাকলে 33 লাখ টাকা এরকম। আমি অনেক নির্বাচন দেখেছি, যদিও 15.5 বছর নির্বাচন ছিল না,
তারপর তো আমরা ধরেন স্থানীয় সরকার নির্বাচনটি অনেক সময় কিন্তু দলীয় দলের বাইরে গিয়েও হয়, আমরা দেখেছি আমাদের আত্মীয় স্বজন নির্বাচন করেছে, শেষ দিনেই তো অনেক টাকা খরচ হয়, অনেক টাকা প্রতি সেন্টারে। এবং সাম্প্রতিককালে যোগ হয়েছিল আপনাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে টাকা দিতে হবে তাদের ম্যানেজ করার জন্য। ইভেন আওয়ামী লীগ যে ভোট কারচুপি করেছে, সেই কারচুপি করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা কেন্দ্রে থাকেন তাদের কিন্তু টাকা দিতে হয়েছে, তাদেরকে ম্যানেজ করতে হয়েছে। তো সেই দিন এখন ধরেন একটি বড় দুটি থানা নিয়ে যে আসন, দুটি উপজেলা নিয়ে যে আসনগুলো, এগুলো অনেকগুলো কেন্দ্র থাকে, 100 থেকে 150 কেন্দ্র থাকে। সেই দিন যদি এক একটি কেন্দ্রে 20,000 টাকা করেও দেয়, 100 কেন্দ্র থেকে 20 লক্ষ টাকা, এর মধ্যে বিশাল চিত্র। এবং আমি একদম প্র্যাকটিক্যাল বলি, প্রত্যেকটা বাজারে, প্রত্যেকটা পাড়ায় মহল্লায় অফিস থাকে, প্রতিদিন আপনাকে হিসাব করে টাকা দিতে হবে। নেতা এসে টাকা নিয়ে যাবেন, যে বাজার যত বড় ওরকম বেশি, বা যে জায়গায় যত বেশি নেতা। সুতরাং এগুলো ফার্স্ট বিষয়। আমি জানি না মানুষকে কেন মিথ্যে কথা বলতে বাধ্য হয়, যদিও হয়তো প্রার্থীরা এত টাকা বলতে চায় না, কিন্তু অনেক টাকা খরচ হয়, একটা নির্বাচন ধর বহু টাকা খরচ হয়, কিন্তু এর সাথে বাস্তবতার কোনো মিল নেই হলফনামার। জি, ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। তার জন্য আপনার কাছে ফিরে আসতে চাই, নারীদের সংসদে যাওয়া, তাদের সংখ্যা বৃদ্ধি, এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে গত 1.5 বছরে। শেষমেশ এখন যে ফলাফল দেখা যাচ্ছে, সেখান থেকে বিএনপির থেকে 10 জন, এনসিপির 3 এবং জামাতের 1 জনও নেই। মোট যতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন তার মধ্যে সব মিলিয়ে আসলে নারীদের যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াই, যেটা আসলে জুলাইয়ে রাস্তায় তারা যে অবদান রেখেছেন তার স্বীকৃতি থেকে শুরু করে সমাজের সব ক্ষেত্রেই তাদেরকে এগিয়ে নিয়ে আসার যে লড়াইটা, সেটা কি আসলে অনেক বড় ধাক্কা খেলো এর মাধ্যমে? মানে এনসিপি বা নতুন গণ অভ্যুত্থানের পরে নতুন রাজনৈতিক শক্তি আসার পর তো এই আলোচনাটাই সবচেয়ে বেশি ছিল, কিন্তু তারপরেও যতটা হওয়ার কথা ছিল গণ অভ্যুত্থানের পরে সেটা আমরা কেউই করতে পারি নাই। এটা আমাদেরই নানান ধরনের চ্যালেঞ্জ ছিল, ব্যর্থতা, এবং আমাদের যে পুরনো রাজনৈতিক সংস্কৃতি আমাদেরকে নিরুৎসাহিত করেছে এবং বাধা দিয়েছে। আপনি দেখেন বড় বড় রাজনৈতিক দলগুলো দায়িত্ব ছিল এই এক্সাম্পলটা সেট করা, অ্যাটলিস্ট গণ অভ্যুত্থানে, মানে তাদেরকে পুরনো বৈশিষ্ট্য থেকে বের হয়ে তারা যদি নতুন কিছু দেশকে দেখাতে চাইতো, তাদেরও কিন্তু এটা দায়িত্ব ছিল। তারা বরং তো চরমভাবে ব্যর্থ, এবং এনসিপি বা নতুন যে গোষ্ঠীটা এটা নিয়ে সবচেয়ে বেশি সরব ছিল। আমার দুঃখের জায়গা হচ্ছে যে ওই সরবটাকে কিন্তু তারা বাস্তবায়ন তো রূপই দিল না, এক ধরনের প্রশ্নের মধ্যে ফেলে দিল যে তাহলে কি তোমরাও খালি মানে ফাঁকা বুলি ছিল কিনা। যখন আপনার মুখের কথায় কাজের মধ্যে বিস্তর ফারাক থাকবে, তখন আপনি আর পুরনোদের থেকে নিজেকে আলাদা করতে পারবেন না, কারণ পুরনোদের তো আমরা তাই দেখে এসেছি। আমি জানি না যে রুমিন আপার আসলে দলীয়ভাবে তার কি সমালোচনা বা আলোচনা, ঠিক খালেদা জিয়ার মৃত্যুর দিনই তাকে কেন বহিষ্কার করতে হবে আমি জানি না। ঠিক রাষ্ট্রীয় শোকটা 3 দিন পর যাওয়ার পর কিন্তু এটা হতে পারত। সো এই ধরনের উদাহরণ খুব একটা ভালো বার্তা দেয় না আমাদেরকে। ওনার যতটাই ওনার পর্দার আড়ালে ওনার যতই সমালোচনা থাকুক, পর্দার সামনে কিন্তু উনি বিএনপিকে রিপ্রেজেন্ট করেছে। একইভাবে আমি গণঅভ্যুত্থানের পরে যেসব নারীরা রাজনীতিতে এসেছে তাদের যতটা না দল, যেমন আমি রিজাইন দেওয়ার পর থেকে যে কথাটা সবচেয়ে বেশি শুনছি যে আমি একটা দলের ব্যানারকে ব্যবহার করে পরিচিতি পেয়েছি, এরপর হচ্ছে আমি সেলফিশের মতো সরে এসেছি। আমরা কিন্তু এই 9 মাস ব্যানারটাকে নিয়েই কিন্তু মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়েছি। আমি তাজনুবা হয়ে যাইনি, আমি এনসিপির তাজনুবা হয়ে গিয়েছি, আমি এনসিপির কথা বলেছি, আমি তাজনুবার কথা বলিনি। সো আমরা সেই নতুন কথাটা কিন্তু বলেছি। এখন আমরা যখন এটা এস্টাবলিশ করতে পারবো না, এবং ঠিক গণ অভ্যুত্থানের পরের বছরই যেই গণ অভ্যুত্থানে এতগুলো নারীরা অংশ নিয়েছে, জীবন দিয়েছে, এবং বড় টার্নিং পয়েন্ট ছিল সেই 18ই জুলাই মেয়েদের রোকেয়া হল ভেঙে নামাটা। সবাই বলবে যে এরা নামার পরই গণ অভ্যুত্থান সফল হবে, এটা সব বোদ্ধারা ধরে নিয়েছিল। সেখান থেকে তাদের রাজনীতিতে মাইনাস করতে করতে একেবারেই নাই। এরপরে আপনার বড় রাজনৈতিক দলগুলো যে সরাসরি নির্বাচনে মনোনয়ন দিবে, সেটা নানান দর কষাকষির মতো, বাজারে দর কষাকষির মতো সেটা গিয়ে থাকলো যে 5% দিবে। এখন সবগুলো রাজনৈতিক দল মিলেও 5% দেয় নাই, 4.27% নারী প্রার্থী মনোনয়ন। এর মধ্যে স্বতন্ত্র অনেকে, যারা স্বতন্ত্র করছে, রুমিন আপা স্বতন্ত্র করছে, কিন্তু তারা তো
নিজেদের ব্যক্তি হিসেবে তারা তাদের দলীয় পরিচয়ে সবচেয়ে বেশি পরিচিত হয়েছে। তাহলে আপনি যখন তাদেরকে কোনোভাবে ফ্যাসিলিটেট করতে পারবেন না আর আপনি মুখে নারী অধিকারের কথা বলবেন, সবচেয়ে ইন্টারেস্টিং 6 কোটি ভোটার হচ্ছে নারী, বাংলাদেশ 52% হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে নারী। তাহলে একটা রাজনৈতিক দল কোনো নারীকে মনোনয়নই দেয় নাই, এবং এই বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নিয়ে তাদের কি পলিসি, কি চিন্তা, শুধু কর্মঘণ্টা 5 ঘন্টা, হ্যাঁ ওইটা ছাড়া, এবং এটারও কোনো ভিত্তি নাই, এটাও একটা মানে অবৈজ্ঞানিক এবং একটা অবাস্তব কথা। এটা ছাড়া আপনারা আর কোনো কিছুই দেখাতে পারছেন না, কিন্তু আপনারা সবাই ক্ষমতার যাওয়ার জন্য, রাষ্ট্রে যাওয়ার মূলে যাওয়ার জন্য আপনারা সবাই নিজেরা নিজেদের সাথে যে অল ম্যান শো একদম 100-এ 100 আপনারা এটাকে পারফর্ম করছেন। সো আমার কাছে মনে হয় যে এটাতে তারা তাহলে এক। আমরা যখন নতুন কিছুর কথা বললাম, আমরা এখানেও চরমভাবে ব্যর্থ, কারণ যে কয়টা নারী মুখ গণ অভ্যুত্থানের পরে রাজনীতিতে পরিচিত হয়েছিল, প্রত্যেকেই কিন্তু বিভিন্নভাবে ওই পুরনো সিস্টেমের কাছেই বলি হলো। এবং এখনও এটা ধাক্কা বলবো না, আমি এটা এক ধরনের আমরা যে মানুষকে যে স্বপ্ন দেখিয়েছিলাম, আমরা নিজেরাই আসলে প্রতারক হিসেবে মানুষের সামনে প্রমাণিত হলাম যে আমরা মুখে এক কথা বলেছি কিন্তু আমরা কাজে করেছি আরেকটা কথা। একটা লাইন আমি জাস্ট 30 সেকেন্ডে শেষ করতে চাই। আপনারা সবাই বিরতিতে যাওয়ার আগে যে হলফনামার কথা বলছিলেন, আমরা জানি না যে এইবার যারা সাংবিধানিক যেসব প্রতিষ্ঠান আছে সেগুলো যারা ক্ষমতার কাছাকাছি তাদেরকে এই হলফনামা নিয়ে, আমি বিশেষ করে দুদকের কথা বলছি, যে দুদক তাদেরকে কতটুকু প্রশ্ন করে, নাকি যে ক্ষমতা থেকে দূরে যে নতুন তাকে বেশি প্রশ্ন করে, যে ক্ষমতার কাছাকাছি তাকে হলফনামা নিয়ে কোনো প্রশ্ন করে কিনা, বা তার ভুল তথ্য দেওয়ার জন্য, তথ্য গোপন করার জন্য কোনো ব্যবস্থা নেয় কিনা। 2008 সালে শেখ হাসিনার হলফনামায় কিন্তু ভুল তথ্য ছিল, সেটা 2025 সালে এসে দুদক সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তাহলে হাসিনা পালিয়ে যাওয়ার পর, সব সর্বনাশ করার পর যখন দুদক তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে, সেটার কোনো দরকার নাই। তাহলে আমরা কিন্তু যে পরিবর্তিত বাংলাদেশের কথা বলছি, আমরা এখন দেখতে যাই যে দুদক ক্ষমতাসীনদেরকে প্রশ্ন করছে এবং কতটুকু করতে পারছে। জি, ধন্যবাদ। জনাব ইলিয়াস খান, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। যে কথা হচ্ছিল যে সংস্কারের আলোচনায় যে কথা রাজনৈতিক দলগুলো দিয়ে আসলো, এই নির্বাচনের মনোনয়নের ক্ষেত্রে সেটা কেন তারা রাখতে পারছে না? জামাত তো একজনকেও দিল না, এবং তাদের জোটে যে ধর্মভিত্তিক দলগুলো আছে সেগুলো একজন নারী প্রার্থীকেও মনোনয়ন দেয়নি। এর কারণটা কি আসলে? নারী ভোটারদের কাছে টানা, তাদের আস্থা অর্জন করার জন্য কি এর কোনো প্রয়োজন তারা মনে করেন না বলে মনে হয়? নারীকে তারা গুরুত্বপূর্ণ মনে করছে না। আর ধর্মভিত্তিক যে দলগুলোর কথা বলেছেন, তারা তো নারীর নেতৃত্বে বিশ্বাস করে না। বাংলাদেশে উনি যেটা বললেন, এবং আমরা সবাই জানি যে 6 কোটি ভোটার এবং পুরো জনগোষ্ঠীর অর্ধেক নারী, তাদেরকে তারা ক্ষমতাবান মনে করে না, তারা কিছু করতে পারে বলেও তারা মনে করে না। আসলে আমাদের তো পুরুষ নিয়ন্ত্রিত সরকার, দেশ, অধিকাংশ দেশে এবার সব পুরুষ নিয়ন্ত্রিত। মনে করে যে আমার যদি এই ঘরের পুরুষ লোকটি আমার পরিচিত হয় বা আমার কাছাকাছি থাকে, নারীর ভোটটি আমি ইজিলি পেয়ে যাব, সেসব চিন্তা করে আসলে জামাত তো এবার অনেক ভালো পলিটিক্স করেছে। হিন্দুদের প্রার্থী দিয়েছে, উপজাতি কাউকে দেয়নি বোধহয়, ক্ষুদ্র নৃগোষ্ঠী দেয় নাই। তো তারা আমি দিলে খুশি হতাম, কারণ এতগুলো মানুষের রিপ্রেজেন্টেটিভ থাকা দরকার, এটা খুব দরকার ছিল। বিএনপি 10 জন দিয়েছে, আমি মনে করি আরও বেশি দেওয়া হচ্ছিল, আরও বেশি দিলে ভালো হতো। বিএনপি একটি মডারেট দল। জামাতের কাছে ধর্মীয় সংখ্যালঘুর চেয়েও নারীরা অগুরুত্বপূর্ণ বিষয়টা সেরকম মনে হচ্ছে। তারা একটি ধর্মভিত্তিক দল একদম টোটালি, কিন্তু তারা সংখ্যালঘুদেরও নমিনেশন দিয়েছে, নারীদের সেখানে দেয়নি, তাহলে অবশ্যই কম গুরুত্বপূর্ণ তারা মনে করছে। এর পাশাপাশি হলফনামা নিয়ে যে প্রসঙ্গটা একটু আগে তাজনুবা যেমন তুললেন, যে ক্ষমতায় যারা থাকেন বা ক্ষমতার কাছাকাছি থাকেন, তাদের নিয়ে আসলে রাষ্ট্রের প্রশ্ন করার বা দুর্নীতি দমন কমিশন সহ অন্যান্য যে ব্যবস্থাগুলো রয়েছে আসলে দুর্নীতি নিয়ন্ত্রণের, সেটার সূত্রপাতটা আসলে কিভাবে হবে তাহলে? আমি তাসনুমার বিষয়টা আমার খুব ভালো লেগেছে। আসলেই যাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে বা ক্ষমতায় যাওয়ার কাছাকাছি, তাদের সবগুলো হলফনামা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে বলে আমি এখনও মনে করি না। কারণ অনেক জায়গায় এমন স্বতন্ত্র প্রার্থিতা বাতিল হয়েছে, তারা অনেক যে বিদ্রোহী প্রার্থী ছিলেন, এগুলো নিয়ে আমার মনে একটু সন্দেহ আছে যে হয়তো কোনো দলের প্রার্থীকে জেতানোর জন্য এই চেষ্টা করা হয়েছে। হয়তো প্রার্থীদের যাচাই বাছাই নিয়ে জামাত এবং এনসিপির তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে তারা বলছেন অনেক ক্ষেত্রে
খুব তুচ্ছ কারণে প্রার্থিতা বাতিল করা হচ্ছে, এবং যাদের প্রার্থিতা এখন পর্যন্ত বাতিল হয়েছে তারা বলছেন যে এই বিষয়গুলো অনেক ক্ষেত্রেই হয়তো দেখভালের বিষয় বা অনেক ক্ষেত্রে ছোট প্রার্থী কিছু বাদ কে পড়েছে, কোন দল শৈবাল। বিলং করেন সেটি গুরুত্ব পেয়েছে আমার ধারণা। ধরুন একটি বড় দলের প্রার্থী যদি হয়, তিনি যদি বড় মেজর কোনো ভুলও করে থাকেন, হয়তো ইগনোর করেছে, কারণ জানে যে এই দলটি ক্ষমতায় আসলে আমি কোনো না কোনোভাবে উপকৃত হতে পারি, বা অন্তত রোষানলে না পড়ি। আর যে দলগুলো গুরুত্বপূর্ণ না প্রার্থী হয়েছে তাদেরকে অতটা কি বলে, তাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়েছে। কারণ সব মানুষেরই ধারণা, যারা প্রার্থী হয়েছেন বা হবেন, সবারই ধারণা হচ্ছে যদি প্রার্থী কম থাকে আমার জেতার সম্ভাবনা বেশি থাকে। এটি কিন্তু একটা কমন ধারণা। সেই জন্য তারা অনেকে আছেন যে ছোটোখাটো প্রার্থী যারা আছে তাদের প্রার্থীদের ভালো করে বাছাই করে অনেকের বাতিল হয়েছে, এবং এক্ষেত্রে যারা এগুলো বাছাই করেছেন তারাও পক্ষপাতিত্ব করে থাকতে পারেন। জি, ধন্যবাদ। জনাব মাসুদ কামাল, আপনার কাছে নারীদের যে প্রতিনিধিত্ব সে প্রসঙ্গেই আসতে চাই। যখন ঐকমত্য কমিশনে আলোচনা হচ্ছিল তখন অনেক বিষয় দলগুলোর মধ্যে অনেক বড় ধরনের মতপার্থক্য থাকলেও নারীদের প্রতিনিধিত্বের ব্যাপারে যে প্রস্তাবগুলো দেওয়া হচ্ছিল কমিশনের তরফ থেকে, সেগুলোর ব্যাপারে সবাই মোটামুটি একরকম একমত হয়েই সংখ্যাটা কমিয়ে দেওয়ার কথা বললেন শেষ পর্যন্ত, এবং তার চেয়েও কম আসলো যখন মনোনয়নপত্রগুলো দাখিল হচ্ছে। এটার কারণটা আসলে কি? নারী ভোট টানার জন্য কি নারীর প্রতিনিধিত্ব প্রয়োজন নেই? তারা মনে করে যে নারী প্রতিনিধিত্ব দিয়ে নারী ভোট টানার কোনো প্রয়োজন নেই। তারা নারীদেরকে অগুরুত্বপূর্ণ মনে করে। তারা এটা মনোজগতই তারা এরকম। দলীয়ভাবে কি হবে না হবে ব্যাপার না, দলীয় মানে মনের দিক থেকে মানসিকভাবেই তারা এরকম মানে আপনার চিন্তা ভাবনা করে যে মেয়েদেরকে যত কম আসতে দেওয়া যায়। সবাই এদের মধ্যে আমি কোনো বাস বিচার দেখি না, এটা দল মত সব দলের একই অবস্থা, একই দুরবস্থা এদের। এবং এরা মনে করে নারীরা আসতে ভালো করবে না, নারীরা দিলে ভোটে জিততে পারবে না, নারীরা মারামারি করতে পারবে না, ভোট আনতে পারবে না, এরকম তারা মনে করে হয়তো বা। বাট এই মানসিকতাটা না খুবই নিম্ন রুচির মানসিকতা, খুবই নিম্ন রুচির মানসিকতা। এটা থাকা উচিত না। কারণ তারা যেটা মনে করে তাদের মানে ওই মানসিকতার পেছনে আপনার কিছুটা ধর্মীয় কারণ আছে। আগে তারা পারতো না বলতে, আগে তো অন্যের সঙ্গে জোটে নির্বাচন করতে, এখন একা একা যখন সুযোগ পাইছে কাউকে তারা চান্স দিচ্ছে না। সবাই তো বিএনপি তো একই কাজ করলো। বিএনপি যে কাজগুলি করছে ওই নমিনেশন দেওয়ার ক্ষেত্রে, এখানে তো কোনো পলিটিক্স নেই রে ভাই, কোনো পলিটিক্স নেই। এখানে হলো আমার এমপি লাগবে, এমপি নিয়ে আসবে। যদি পলিটিক্স থাকতো তাহলে রুমিন ফারহানের বাদ দেয়, 3 জন লোককে নমিনেশন দিলে তো মানে তারেক রহমান, মির্জা ফখরুল, তারপরে তো রুবিন ফারহান আসা উচিত। কারণ গত কয়েকটা বছর বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জায়গায় বিএনপির পক্ষে সবচেয়ে সরব যে ব্যক্তিটা, তাকে আপনি বাদ দিয়ে দিলেন। এবং তাকে বাধ্য হয়েছে অনেকগুলি কারণ থাকতে পারে, তার মধ্যে প্রধান কারণ একটা হলো সে নারী। ব্রাহ্মণবাড়িয়া নাকি নারীরা ভোট পাবে না, কি সমস্ত উদ্ভট আলাপ করে আর কি, ওই হুজুরা ভোট পাবে। দেখেন না কি হয়। কাজে এগুলো হলো জানেন কি, মানে খুবই বললাম তো, এরা এখনো যে কোন জগতে বাস করে, কোন যুগে বাস করে, এটাই আমার কাছে ক্লিয়ার না, এটাই আমার কাছে ক্লিয়ার না। মেন্টাল মেকআপটা এরকম যে নারী দৌড়তে পারবে না, মারামারি করতে পারবে আর না। এটা কি বলবেন আপনি, এই যে সংস্কার কমিশন যেটা হয়েছে, মানে এটা হলো জানেন এত বড় একটা মানে সংস্কার কমিশনের নামে যে নাটকটা হয়েছে, আমি কিন্তু শুরুর দিন থেকে বলছি এটা কিছু হবে না। ইউনুস সাহেব বলতেছে ছোট সংস্কার, ছোট প্যাকেজ, বড় প্যাকেজ, মানে গ্রামীণ ফোনের প্যাকেজ আর কি, ছোট প্যাকেজ, বড় প্যাকেজ। এখন কোন প্যাকেজ আছে রে ভাই? এখন সে কোন প্যাকেজের উপরে আছে? এখন আছে হানা প্যাকেজের উপর, এবং না জিতবে, আপনি শিওর থাকেন। আমি বলে দিলাম, ভবিষ্যৎ করলাম না জিতবে, তখন কি হবে? তখন এই প্যাকেজ এতগুলো যে অপচয় করলো আলী রিয়াজের নেতৃত্বে, এই অপচয়ের টাকা দিবে কে? ফেরত দিবে তারা? আমি একটা প্রশ্ন করি, আপনার কেন মনে হচ্ছে না জিতবে? আমার মনে হচ্ছে প্রধানত না জিতবে এই কারণে যে হ্যাঁ জিতলে পরে বিএনপির অসুবিধা হবে। বিএনপি চায় না যে হ্যাঁ জিতুক। আচ্ছা আমি একটা কথা বলি, একটা সিম্পল একটা না, বিএনপির কোথাও বলেনি যে বলার দরকার নেই, আমি প্রমাণ করে দিই ভাই, আমি তো কিছু কিছু বুঝি না, আমি আমার বুঝতে শেয়ার করি কি বুঝি আমি। এই যে যতদিন ধরে সংস্কার কর্মসূচি চলতেছিল, এই সময়ে কখনো কি বিএনপি তার 31 দফা নিয়ে তাদের আলোচনা বন্ধ রাখছে? না। বিএনপি তো বলতে পারতো যে একটা সংস্কার কর্মসূচি হচ্ছে, একটা সংস্কার আলোচনা হচ্ছে, খুব ভালো হচ্ছে, তাহলে আমরা আর এখানে শ্রম না দিলাম, আমরা ওইটা মেনে নেব। বলছে বিএনপি একবারও বলে নাই। বরঞ্চ বিএনপি এই সময় উপজেলা পর্যায়ে পর্যন্ত তারা 31 দফার পক্ষে নানা ধরনের প্রচারণা চালাচ্ছে, ওয়ার্কশপ করছে, অনেক কিছু করছে। কেন করছে? সে সারা দেশে 31 দফার জন্য মানুষকে শিক্ষিত করে তুলছে, উদ্দীপ্ত করে তুলছে। কি হবে বলি,
এই সংস্কার আলোচনা যেটা হচ্ছে সংস্কার, আচ্ছা একটা কথা বলো, জুলাই সনদ এত কিছু চিল্লা চিল্লি কোনো শেষ নাই, যে জুলাই সনদে সিগনেচার না করবে সে অমুক গাদ্দার মাথায় কত কিছু হইলো। এনসিপি জুলাই সনদে সিগনেচার করছে? এখনো করছে? কেউ কিছু শিখায় না। মানে তুমি যে বলছিলে এটা সিগনেচার করলো না কেন? এক একটা অজুহাত দেয়। এখন কোশ্চেনটা হলো কি, আমি বলি একটা কথা, এই সংস্কার জুলাই সনদ মনদ যা আছে এইটার থেকে যে কয়টা পয়েন্ট 31 সঙ্গে মিলবে সেই কয়টা আগামীতে যদি বিএনপি ক্ষমতা আসে তারা গ্রহণ করবে, আর যেগুলি না মিলবে ওগুলি আলহামদুলিল্লাহ। জি, এর মধ্যে আর কোনো কিছু চিন্তা, এই কথাগুলি এই ভাষায় বলে গেছি, বলতে আছি, মাঝখান থেকে আলিয়ে গেছিলাম। ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, আবারও দর্শক ফিরছি একটু পরে, আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। এ পর্যায়ে একটু আগের প্রসঙ্গ থেকে সরে আসতে চাই। মুস্তাফিজকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। ভারতে আইপিএল খেলতে যাবার কথা ছিল বাংলাদেশি পেসারের, এবং তারপরে ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশে তাকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এটা নিয়ে আসলে যে কথা হচ্ছে, সেখানে ধর্মীয় উগ্রবাদকে খেলার মধ্যে নিয়ে আসার অভিযোগটা ভারতের বিরুদ্ধে, তার জবাবে বাংলাদেশ আবার বলছে তারা বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। সব মিলে আসলে পরিস্থিতিটা কোন দিকে চলছে বলে মনে হয়? জটিল আকার ধারণ করেছে। আমরা তো জানি যে দুদেশের কূটনৈতিক সম্পর্ক কিন্তু এমনি তলানিতে পৌঁছেছে। আপনি যে পত্রিকাটা দেখলেন, আমরা রিপোর্ট করেছিলাম যে ভারতে যে মৌলবাদীর উত্থান হচ্ছে বা অলরেডি উত্থান হয়ে গেছে, সেটি নিয়ে কিন্তু কথা বলে না। বাংলাদেশে একজন হিন্দু নাগরিককে মেরে ফেলা হয়েছে, নিঃসন্দেহে নিন্দনীয় এবং বেদনাদায়ক, তাকে যেভাবে মারা হয়েছে। বাট এটি নিয়ে কিন্তু ভারত খুব সরব। হ্যাঁ, আপনি লক্ষ্য করুন, একইভাবে আপনি দেখুন খেলার মধ্যে আমরা কেন রাজনীতি আনবো? বাট আমি এই যে বাংলাদেশ ক্রিকেট দল যাবে না, এটির সাথে আমি একমত না। তাদের ধরুন সেখানে এমন একটি কালচার, একটা মৌলবাদী কালচার গ্রো করেছে, আমরা কিন্তু সেই ফাঁদে পা দিব না। আমরা খেলাটাকে খেলা হিসেবে আমরা দেখতে চাই। এখানে যে প্রসঙ্গ তোলা হচ্ছিল নিরাপত্তার বিষয়, কারণ মুস্তাফিজের ব্যাপারে তো হুমকিও দিয়ে রেখেছিল একটি উগ্রবাদী সংস্থা, ফলে বাংলাদেশের দলের সেখানে যাওয়া বা তাদের নিরাপত্তা নিশ্চিত হবে কিনা সেটা একটা বড়, সেটা যদি নিশ্চিত করতে পারে। বাট খেলতে গেলে শুধু যে মাঠে আর হোটেলে থাকবো এর বাইরেও তো ধরুন শপিং করতে যায় প্লেয়ার, আমি যতটুকু জানি, বা ঘুরতে যায়, চুল কাটাতে যায়, নানা কিছু করতে হয়। তাই যদি নিরাপত্তা না দিতে পারে ভারত, হ্যাঁ, যেমন একবার শ্রীলঙ্কা দলকে পাকিস্তান একদম প্রধানমন্ত্রীর স্টাইলের নিরাপত্তা দিয়েছিল, নিশ্চয় আপনার মনে আছে, যে পাকিস্তানে যখন একদম নানা জায়গায় বোমা, অস্ট্রেলিয়ান দলের বাসে বোধহয় বোমা মারা হয়েছিল। সুতরাং সেভাবে যে নিরাপত্তা দিতে পারে তাহলে যাওয়া উচিত। জনাব মাসুদ কামাল যদি এই প্রসঙ্গে কিছু যোগ করার থাকে। না, এটা হলো কি, অনেকে বলে যে এখানে ধর্মীয় ব্যাপার অমুক তমুক, আমার কাছে তা মনে হয় না। অনেকে এমন প্রশ্ন করে, যদি মুস্তাফিজ না হয়ে সৌম্য সরকার হইতো, লিটন দাস হইতো, তাহলে কি তারা এটা করতো? তাও তারা করতোই কেন? এখানে আসলে ক্রিকেট, ধর্ম এগুলি ইস্যু না, ইস্যু হলো রাজনীতি। তারা এটা পলিটিক্যালি করতেছে কাজটা। আপনি আমাকে বলেন, একটা হিন্দুকে মেরে ফেলা হয়েছে নৃশংসভাবে, ভদ্রলোক বাই চান্স হিন্দু ধর্মাবলম্বী, ঠিক আছে, এটার জন্য আপনি ক্রিকেট দলকে দেবেন। এই মুস্তাফিজ কি ওই ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত? সে কি ওটা নিয়ে কোনো মন্তব্য করছে, কিছু বলছে? কিছুই বলে নাই, তাকে আপনি দিবেন না। কারণ আপনার দেশে কতগুলি হিন্দু মৌলবাদী দল তারা দাবি তুলছে, ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশে তো আরও লোক মারা গেছে, সেগুলো তো আপনি কিছু বলেন না। হিন্দু নিয়ে বলেন, আচ্ছা হিন্দু নিয়ে বলেন, অসুবিধা নাই কোনো। তো বিশ্বযুদ্ধে মারা গেল, তারা যে কোপায় মারলো ইয়েতে পুরান ঢাকার এখানে একটা হিন্দু ছেলেকে, কই তখন তো তারা বললো না বাংলাদেশের ক্রিকেট টিমকে যেতে দেবো না, তখন বলে নাই তো। আচ্ছা, আমাদের এখানে মানবতা মানে অমানবিক ঘটনা ঘটলে ওনারা রিয়াক্ট করতে পারেন, তারা একটা গণতান্ত্রিক দেশ, করতে পারেন, কোনো সমস্যা নাই, বিবৃতি দেন। তার জন্য আপনি দল বন্ধ করে দেবেন, যাইতে দিবেন না। আর আমাদের গভর্নমেন্ট যে ব্যবস্থা নিচ্ছে, আমি এটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করি, আমি এটাকে সাপোর্ট করি, যে আপনি এক মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারবেন না বলে আপনি তাকে দিলেন না। মুস্তাফিজকে তো আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড চেয়ে নিয়েছে, 18 তারিখে তারা চাইছে যে আপনার ওনাকে আপনার ছাড়পত্র দেন, চেয়ে নিয়ে তারপরে আপনি বাদ দেওয়ার জন্য একটা খোরা অজুহাত দাঁড় করাই দিলেন। কে একজন বলছে আমি পিচ ভেঙে ফেলাম, অতএব শেষ। ওই লোকে তো অ্যারেস্ট করা উচিত ছিল। তবে তাদের একটা রাজনীতি, তারা এই রাজনীতিটাকেই ওখানে নার্সিং করে, এই রাজনীতিটাই তাদেরকে ক্ষমতায় আনে, ক্ষমতায় রাখে। তারা এখন এই কাজটাই করছে। এখন তাদের রাজনীতি তারা করুক, এটা তাদের ব্যাপার, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমরা সেই রাজনীতিকে সাপোর্ট দেবো কেন? রাজনীতি কোনো অবস্থাতেই খেলায় আসা উচিত না। আমি আরেকটা পুরোনো উদাহরণ দিই, আমাদের একটা উদাহরণ দিই।
আমরাও এই কাম করি। কিন্তু আপনি আমাকে বলেন বাংলাদেশ টিমে সাকিব আল হাসান নাই, কেন নাই? কেন নাই? সে রাজনীতি করছে আওয়ামী লীগের, ওকে আওয়ামী লীগের রাজনীতি করার কারণে তার যে শাস্তি হবে তাকে আপনি অ্যারেস্ট করেন, তার যে শাস্তি হবে শাস্তি দেন, আপনি তাকে খেলতে দিবেন না কেন? কেন দিবেন না? ওই এক নাবালক ছিল উপদেষ্টা, সেই সিদ্ধান্ত নিছে যে এটা তুমি করতে পারবে না, অথবা ভয় নাই। বিদেশে কি দেখি আমরা, আপনি দেখেন এই যে বিভিন্ন স্টার প্লেয়ার এরা অনেক সময় নানা রকম অপরাধ করে কিন্তু জেলে যায়, কিন্তু খেলার সময় যেমন সঞ্জয় দত্ত, সে 10 বছর মাঝখানে জেল খেটাইছে রে ভাই। কিন্তু তার যখন তার সিনেমার শুটিং হয়েছে তাকে কিন্তু বের করে নিয়ে আসছে, শুটিং করে আবার জেলে গেছে। প্রবলেমটা কি? আপনি ওটা করেন, কিন্তু আপনি যে এই কাজটা করছেন আপনি আমার দেশের লোকের সঙ্গে এই গভর্নমেন্টের লোকজন করছে। জি, এগুলো তাজমা ঠিক যদি না। আর কিছু যোগ করার থাকে। হ্যাঁ, এটাতে আসলে এই টানাপোড়েনটা থাকবেই। এটা এই কূটনৈতিক যে অসমতা আমাদের, এটা ভারত দেখাতেই থাকবে। এই আমরা আধিপত্যবাদ বিরোধীর কথা বলি, তারা জানে যে আমরা এখানে যারা আধিপত্য বিরোধী কথা বলে, যারা সংগ্রামের কথা বলে, তারা নিজেরাই কেকের টুকরার মতো 7-8 টুকরা হয়ে আছে। আপনি এখানে দেখেন, তারা একজন হিন্দু মানুষ মারা গেলে, তার উপর সহিংসতা হলে তারা সেটা পর্বত সম নিউজ করে এবং সেটা নিয়ে অনেক বড় একটা হাঙ্গামা করে। আর তারা 1400 মানুষকে খুন করে গণহত্যাকারীকে আশ্রয় দিয়ে রেখেছে, অজস্র স্বৈরাচারী শাসক গোষ্ঠীকে তারা আশ্রয় দিয়ে রেখেছে, সেটা নিয়ে আমরা কিছুই বলতে পারি না। আজকে যে দুজন উপদেষ্টা যে দুইটা মন্তব্য করেছে, আমার কাছে মনে হচ্ছে যে এটা পিআর প্রেশারে পড়ে তারা করেছে, যে গোলামির দিন শেষ, আরেকজন বলেছে যে প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে। দে ডিডন্ট মিন ইট, কারণ তাদের এই যে অসমতা, এটা তো পরিষ্কার। আপনি যতক্ষণ পর্যন্ত ভারত জানবে যে তারা নিজেরাই হচ্ছে একজন আরেকজনের খালি দ্বিমত হলেই তাকে ভারতীয় দালাল ডাকে। এই যে আমি রিজাইন দেওয়ার পর সবচেয়ে বেশি যে ট্যাগ আমাকে দেওয়া হয়েছে, আমি ভারতীয় দালাল বা আমরা এজেন্সির লোক, তাহলে ওরা তো জানে যে এরা নিজেরাই 7-8 টুকরা, এখানে আমাদের কিছু করতে হবে না, বরং আমরা আধিপত্য দেখিয়ে যেতে পারবো। এতগুলা সীমান্ত হত্যা আর কোনো নেবার কান্ট্রির সাথে কি ইন্ডিয়া করতে পারছে? পারছে না। কেন বাংলাদেশের সাথে পারছে? কারণ বাংলাদেশের ওই নতজানু ভাবটা আছে, এবং তাদের বাংলাদেশের শাসক গোষ্ঠীর মধ্যে, পুরনো স্টাবলিশের মধ্যে এটা একদম ইমপ্লেন্টেড হয়ে গেছে যে ভারতকে খুশি করে সরকারে আসতে হবে। এটা কিন্তু অনেক সময় ক্যামেরার সামনেও কিন্তু অনেকে বলে ফেলছে যে মনে হয় ভারত ম্যানেজ হয়েছে তাই ওকে গ্রিন সিগন্যাল দিয়েছে। তাহলে আপনি যতদিন পর্যন্ত এই মনোভাব থেকে বের হতে না পারবেন এবং আপনার মধ্যে যতক্ষণ ঐক্য না থাকবে, ততক্ষণ তারা ক্রিকেট, ধর্ম, সিনেমা, নায়ক নায়িকা সব ইস্যু নিয়ে তারা তাদের আধিপত্য দেখাবে। এটা একটা উদাহরণ। কারণ মোস্তাফিজের এখানে যদি তাদের মধ্যে যদি তারা মুখে বলে যায় সব দেশের সাথে আমাদের বন্ধু ভাবাপন্ন থাকবে, তাহলে শাহরুখ খানের মতো একটা সব দিক থেকে সমাদৃত মানুষের ক্রিকেট টিম যখন মোস্তাফিজকে ওখানে নেয়, নিলামে নেয়, তাহলে তাকে সব ধরনের নিরাপত্তা দেওয়া উচিত ছিল, যে তোমাদের খেলোয়াড় আমাদের দেশে আসবে এবং আমরা এই দেখো আমরা ফ্রেন্ডলি মনোভাব, আমরা তাকে পূর্ণ নিরাপত্তা দিব। না দিয়ে তারা কি করলো? তারা আধিপত্য দেখালো যে এখানে আসতে দেওয়া যাবে না, তোমরা হিন্দুকে মারো। অথচ এই ক্রিসমাসেও তারা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের উপর সহিংসতা করেছে। আমরা টু শব্দ করতে পারি নাই। প্রতিদিন সীমান্তে মানুষ মারা যাচ্ছে, আমরা কোনো কিছু বলতে পারছি না। হাসিনা ওখানে দিব্যি আছে এবং আমি মনে করি মৃত্যু পর্যন্ত সে ওখানেই থাকবে, কখনোই ভারত ফেরত দিবে না। তাহলে আমরা নিজেরা যতদিন 7-8 টুকরা হয়ে থাকবো, ততদিন আমাদের আধিপত্যবাদ বিরোধী কোনো সংগ্রাম কোনো আলোর মুখ দেখবে না এবং এই ধরনের টানাপোড়েন আসতেই থাকবে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।